হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমাদের আজকের টপিক হচ্ছে হাউ টু রাইট ফ্লোচার্ট। ফ্লোচার্ট লেখার নিয়ম না জানার কারণেই অনেক অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত নাম্বার ফ্লোচার্ট থেকে তুলতে পারে না। 10 নাম্বার যদি 10-এ 10 পাওয়া যায় তাহলে এ প্লাস পাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যায়। নিয়মগুলো কি কি? প্রশ্নে কি চেয়েছে সেটি বুঝতে হবে। শতকরা 50% ছাত্রই জানে না বা বুঝতে পারে না প্রশ্নে চাওয়া হয়েছে কি। যেমন এখানে একটি প্যাসেজ দেওয়া হয়েছে, এটি ইউনিট 7 লেসন 1 ব্রজেন দাস ওই প্যাসেজ থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা এমন, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি and write a flowchart showing what are needed to win the English Channel. One is done for you. এরকম প্রশ্ন দেওয়া থাকে এবং প্যাসেজের নিচে এরকম 1 2 3 4 5 6 6টি বক্স দেওয়া থাকে। 6টি বক্সের প্রথম বক্সে একটি নমুনা উত্তর দেওয়া থাকে। যখন আমরা ফ্লোচার্ট দেখবো, ফ্লোচার্টের পর যে শোয়িং কথাটা যে আছে, শোয়িং থেকে ওই যে ফুল স্টপ পর্যন্ত এই পর্যন্ত তোমার মূল প্রশ্নটি থাকে। এতটুকু পরে তোমাকে বুঝতে হবে যে এই প্রশ্ন থেকে আমার উত্তর কোনগুলো হবে। চেয়েছে কি শোয়িং হোয়াট মানে কি, আর নিডেড কি প্রয়োজন হয়, টু উইন জয় করতে, দ্য ইংলিশ চ্যানেলটা জয় করতে কি কি জিনিসের প্রয়োজন হয়। একটি হচ্ছে স্ট্যামিনা ছাড়া আর কি কি লাগে সেটি এই প্যাসেজে দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে। তুমি কি করবে, বাকি বক্সগুলোতে ফিল আপ করবে। প্রথমে আমরা নিয়মগুলো দেখবো, তারপরে আমরা এই ফ্লোচার্টটি অবশ্যই সলভ করব। তো 1 নাম্বার নিয়ম কি, প্রশ্নে কি চেয়েছে সেটি আমাকে প্রথমে বুঝতে হবে। আচ্ছা, তাহলে 2 নাম্বার নিয়ম কি আসে? 2 নাম্বার নিয়ম হচ্ছে আমরা যখন ফ্লোচার্টটি খাতায় লিখবো, খাতায় লেখার সময় লিখতে হবে এ ফ্লোচার্ট শোয়িং, এরপরে শোয়িং থেকে শুরু করে ফুল স্টপ পর্যন্ত, ওই যে ওয়ান ইজ ডান ফর ইউ এর আগে যে ফুল স্টপটি থাকে ওই পর্যন্ত লিখে ইজ গিভেন গুলো এটা লিখে তারপরে ফ্লোচার্টটি লিখতে হবে। কিরকম আমি আরেকবার দেখাই। এই যে এই পর্যন্ত শোয়িং থেকে শুরু করে চ্যানেল ফুল স্টপ পর্যন্ত আমরা খাতায় লিখবো, লেখার পরে লিখবো ইজ গিভেন বিলো লিখে তারপরে আমরা আমাদের উত্তর দেওয়া শুরু করব। আচ্ছা, উত্তরগুলো অবশ্যই বক্সে লিখতে হবে, বক্সগুলোতে নাম্বার দিতে হবে, প্রতিটি বক্সের নিচে অথবা পাশে ডান পাশে এই অ্যারো চিহ্ন দিতে হবে। ফ্লোচার্টের একটি বেসিক নিয়ম হচ্ছে নো বক্স নো নাম্বার। হয়তো তোমার উত্তরগুলো হয়েছে কিন্তু তুমি সেই উত্তরগুলো বক্সে দাওনি, এর জন্য কিন্তু তোমাকে কোনো নাম্বার দেওয়া হবে না, বক্স অবশ্যই লিখতে হবে। প্রশ্ন হচ্ছে বক্স লিখবো কিভাবে, এটিও একটি কনফিউশনের বিষয়। দুটি উপায় আছে, তুমি নিচে নিচে বক্স লিখতে পারো অথবা তুমি বাম পাশ থেকে ডান পাশেও বক্স লিখতে পারো। গতানুগতিক ভাবে আমরা যখন লিখি, যদি এই পাশ থেকে বাম পাশ থেকে ডান পাশে লিখি, 6টি বক্স আমরা এক লাইনে লিখতে পারি না, তখন কি করতে হয়, নিচে নেমে আসতে হয়। এটি নিয়ে অনেক শিক্ষকের আবার কি আছে, অ্যালার্জি আছে, তারা কেটে দিতে পারে। তো আমার সাজেশন হচ্ছে তোমরা কি করবে, উপর থেকে নিচে এভাবে লিখলেই ভালো হয়। জায়গা সংকটের জন্য আমি বাকি 3টি লিখিনি, 3টি নয়, তোমাকে লিখতে হবে কিন্তু 6, একই রকম ভাবে ধারাবাহিক ভাবে এরপরে 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার লিখে উত্তর দিতে হবে। বক্সগুলোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে, বক্সগুলোর সাইজ যেন সবগুলো সমান সমান হয়। সমান সমান হলে কি হয়, দেখতে সুন্দর লাগে। প্রেজেন্টেশন একটা জিনিস আছে, সেই প্রেজেন্টেশন যদি ভালো হয়, শিক্ষকের মন ভালো হয়ে যায় বা শিক্ষক খুশি হয়, সেক্ষেত্রে তিনি কিন্তু পজিটিভ মাইন্ডসেট নিয়ে খাতাটা দেখে। তাহলে বক্স কিভাবে লিখতে হবে সেটি নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। এরপরে 4 নাম্বার নিয়ম হচ্ছে উত্তরে কখনোই পূর্ণ বাক্য লেখা যাবে না। ফ্লোচার্ট মূলত হচ্ছে পয়েন্ট যেহেতু পয়েন্টের কখনো কিন্তু ভার্ব আকারে আসবে না, ফ্রেজ আসবে, ভার্ব আসবে না। ফ্রেজে সাধারণত ভার্ব আসে না। তো আমরা অবশ্যই পূর্ণ বাক্য লিখবো না। আমাদেরকে যে ফ্লোচার্ট দেওয়া হবে সেটির মধ্যে পূর্ণ বাক্য দেওয়া থাকবে না, মানে যে নমুনা উত্তরটি দেওয়া থাকবে প্রথমে তাতে পূর্ণ বাক্য দেওয়া থাকবে না। আজ পর্যন্ত বোর্ড পরীক্ষা কখনোই পূর্ণ বাক্য আছে এমন কোনো ফ্লোচার্ট আসেনি। আচ্ছা, প্রশ্নের প্রথম বক্সে যে ফরম্যাটে প্রথম উত্তরটি দেওয়া আছে, কথাটি বুঝো, ফরম্যাট, যে ফরম্যাটে প্রথম উত্তরটি দেওয়া আছে বাকি উত্তরগুলো একই রকম ভাবে দিতে হবে। ফরম্যাট বলতে বোঝাচ্ছি প্রথম উত্তরটি কি V1 প্লাস আইএনজি বা V1 প্লাস আইএনজি প্লাস ইডিসি, দ্যাট মিন্স পার্টিসিপল ফ্রেজ বা জারান্ড ফ্রেজ, এই জারান্ড ফ্রেজ নাকি শুধু পার্টিসিপল বা জারান্ড দেওয়া আছে সেটি বুঝতে হবে। যদি এভাবে দেওয়া থাকে বাকি উত্তরগুলো এভাবে দিতে হবে, এভাবে দেওয়া থাকলে বাকি উত্তরগুলো এভাবে দিতে হবে। নাকি তোমাকে আইএনজি না দিয়ে 2 প্লাস V1 ইনফিনিটিভ দিয়েছে বা ইনফিনিটিভ ফ্রেজ দিয়েছে, যেটি দিয়েছে আমাদের বাকি উত্তরগুলো সেগুলো সেই ফরম্যাটে লিখতে হবে। নাকি V3 পাস্ট পার্টিসিপল, নাকি পাস্ট পার্টিসিপল দিয়েছে, নাকি নাউন দিয়েছে, নাকি নাউন ফ্রেজ দিয়েছে। নাউন ফ্রেজ অদল বদল করা যায়। যদি একটি উত্তরে প্রথমটি নাউন দেওয়া থাকে, বাকি 5টি উত্তরের মধ্যে কোথাও না কোথাও তুমি নাউন ফ্রেজ ব্যবহার করতে পারবে। আচ্ছা, নাউন ফ্রেজ যখন চলে আসবে, নাউন ফ্রেজের ক্ষেত্রে আমরা এই 3টি স্ট্রাকচার প্রাইমারিলি ফলো করবো। এই 3টি স্ট্রাকচার ফলো করলে আমাদের উত্তর হবে। এর বাইরেও যতগুলো নাউন ফ্রেজের স্ট্রাকচার আছে সেগুলো দেওয়া যায়, তবে আমরা এই 3টি স্ট্রাকচার যদি আমরা ফলো করি বা দেই
তাহলে আমাদের উত্তর মোটামুটি হয়ে যাবে। তো আমাদের উত্তরের ফরম্যাটটা হবে এমন, বক্সে এই ফ্রেজ গুলো আমাদেরকে এভাবে লিখতে হবে। 5 নম্বর নিয়ম হচ্ছে প্রত্যেকটি উত্তর ক্যাপিটাল লেটারে লিখতে হবে। পয়েন্ট যদিও সেন্টেন্স না, তারপরেও আমাকে ক্যাপিটালটাই লিখতে হবে পাংচুয়েশনের রুল অনুযায়ী। এবং উত্তরের শেষে ফুল স্টপ দেওয়া যাবে না। যেহেতু আমি পূর্ণ বাক্য লিখছি না, আমি কিন্তু কোনো ফুল স্টপ দিতে পারবো না। আমাকে ফুল স্টপ ছাড়া বাক্য লিখতে হবে এবং বক্সে অবশ্যই প্রথম অক্ষরটি বড় হাতের দিয়ে শুরু করতে হবে নাম্বারের পরে। 1 নাম্বার ফুল স্টপ, মানে 1 নাম্বারের পর একটা স্টপ দিতে পারি, ফুল স্টপ দিতে পারি, বা ব্র্যাকেট দিতে পারি, মানে একটাকে ফ্রেজ থেকে আলাদা করার জন্য যে চিহ্নগুলো দেওয়া যায়। কিন্তু উত্তরের শেষে অবশ্যই আমি ফুল স্টপ দিতে পারবো না। আচ্ছা, ফ্লো চার্টে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব ব্যবহার করা যাবে না। কেন যাবে না? দেখো, আমাদের বাক্যের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এভাবেই কি হয় বাক্যের স্ট্রাকচার হয়। কোনো কোনো বাক্য আছে প্রিন্সিপাল ভার্বই একমাত্র ভার্ব থাকে, আবার কোনো কোনো বাক্য আছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস ইটিসি বা অবজেক্ট বা অ্যাডভার্ব যেটাই থাকুক, এরকম ফরম্যাটও থাকতে পারে। আমরা সেক্ষেত্রে অবশ্যই আমরা কি করবো, এরকম বাক্যের ক্ষেত্রে আমরা সাবজেক্টটা বাদ দেবো, যেহেতু অক্সিলারি ভার্ব নেই, এটার তো কোনো প্রশ্নই আসে না। আর যদি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব থাকে, তাহলে আমরা এই পর্যন্ত বাদ দিয়ে বাকি অংশ থেকে কি নিব, উত্তর নিব। খেয়াল রাখতে হবে অবশ্যই ফ্লো চার্টের উত্তরে কখনোই সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব ব্যবহার করা যাবে না। প্রিন্সিপাল ভার্ব থেকে সবসময় উত্তর শুরু হবে, এবং প্রিন্সিপাল ভার্ব থেকে যখন আমরা উত্তর শুরু করব, আমাকে যে ফরম্যাটটি দেওয়া আছে প্রথম বক্সে, সেই ফরম্যাটটি অনুসরণ করে কিন্তু আমাকে বাক্য লিখতে হবে। 7 নম্বর পয়েন্ট, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতে একজন ছাত্র কতটুকু ধারাবাহিক বা কতটুকু গোছানো, সেটি এখান থেকে বোঝা যাবে। প্যাসেজের তথ্যগুলোর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তার মানে আমাকে যেখান থেকে দেওয়া হয়েছে প্রথম যে নমুনা উত্তরটি, এর পরের উত্তরটি এর কাছাকাছি থেকে শুরু করতে হবে। তার মানে ধরো প্রথম যে নমুনা উত্তরটি আছে সেটি 2 নম্বর লাইনে আছে, আমার তৃতীয় উত্তর 3 নম্বর লাইন থেকে নিব, সরি দ্বিতীয় উত্তর 3 নম্বর লাইন থেকে নিব, তৃতীয় উত্তর 4র্থ লাইন থেকে নিব। এভাবে লেখা যাবে না, দ্বিতীয় উত্তর 5 নম্বর লাইন থেকে, তৃতীয় উত্তর 2 নম্বর লাইন থেকে, এভাবে অদল বদল করে দেওয়া যাবে না, উলট পালট করে দেওয়া যাবে না। সবচেয়ে ভালো হয় আমরা যদি ধারাবাহিকতা রাখি। এই ছিল 7টি বেসিক রুল ফ্লোচার্ট লেখার। এই রুলগুলো লিখে বা এই রুলগুলো ফলো করে যদি আমরা ফ্লোচার্ট লিখি, তাহলে আমাদের নাম্বার পাওয়ার সম্ভাবনা মোটামুটি 90%, মানে আমরা নাম্বার পাবোই। আচ্ছা, এবার আমরা একটা সলভ করে দেখাই। প্রেসারি অফ ওয়েদার, মানে এটা তো শিরোনাম ছিল, এখান থেকে প্যাসেজটি শুরু হবে। তাহলে এই প্যাসেজের প্রশ্ন ছিল কি কি প্রয়োজন হয় যদি আমরা ইংলিশ চ্যানেল জয় করতে চাই, বা যে কোনো সাঁতারু ইংলিশ চ্যানেল জয় করতে চাই। প্রথম উত্তরটি ছিল স্ট্যামিনা। স্ট্যামিনা লাগবে প্রথমত। স্ট্যামিনা কোথায় আছে? এইখানে। আরেকটি টেকনিক হচ্ছে প্রথম উত্তর যেখানে আছে এর আগে কিন্তু উত্তর নেই। আমরা প্রথম উত্তর যেখানে পাবো সে তারপর থেকে মূলত উত্তরগুলো শুরু হবে। মোস্ট প্রবাবলি ওই লাইনেই আরো কিছু উত্তর থাকে। আচ্ছা, দেখো এখানে যেমন আছে প্র্যাকটিস অন লং ডিস্টেন্স সুইমিং। খেয়াল করে দেখো, আমি কিন্তু বলেছিলাম নাউনের সাথে যে উত্তরে নাউন আসবে সেই পরের বক্সে আমরা কিন্তু নাউন ফ্রেজও চাইলে লিখতে পারবো, কারণ দুটো একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে। নাউন হচ্ছে একটি শব্দকে বোঝায়, নাউন ফ্রেজ হচ্ছে একটি নাউনের আগে বা পরে তার কিছু মডিফায়ার থাকে, এই তো, আর কিছু না। আমি যদি এখান থেকে শুধু প্র্যাকটিস নেই, প্র্যাকটিস হলে জিনিসটা অর্থপূর্ণ হয় না। কিন্তু আমি যদি লিখি প্র্যাকটিস অফ লং ডিস্টেন্স সুইমিং, যে অনেকক্ষণ বা দীর্ঘ পথ সাঁতারের একটা চর্চা থাকা লাগে, তাহলে কিন্তু জিনিসটা আরো বেশি সুন্দর লাগে। দ্বিতীয় উত্তর। এবার তৃতীয় উত্তর দেখো কি লাগে, গ্রিট। খেয়াল করো, স্ট্যামিনার পরে আছে প্র্যাকটিস অফ লং ডিস্টেন্স সুইমিং, এরপরে আছে গ্রিট। আমি কিন্তু গ্রিটটা এখানে লিখে প্র্যাকটিস অফ লং ডিস্টেন্স সুইমিং 3 নম্বর বক্সে লিখলে সেটা কিন্তু ধারাবাহিকতা রক্ষা করতো না। সবার শেষের নিয়ম কিন্তু বলেছিলাম ধারাবাহিকতা রক্ষা করতেই হবে। স্ট্যামিনার পরে আসবে কি, প্র্যাকটিস অফ লং ডিস্টেন্স সুইমিং, এরপর আসবে কি, গ্রিট। এরপরে দেখো দেওয়াই আছে ডিটারমিনেশন। 4 নম্বর বক্সে আছে ডিটারমিনেশন, 5 নম্বর বক্সে আছে কারেজ। খেয়াল করো, আর কিন্তু কিছু নেই। ফ্লোচার্টে উদ্দীপকে সবসময় তোমাকে উত্তর দিয়ে দিবে এমন কিন্তু নয়, কখনো কখনো তোমাকে নিজে উত্তর বানিয়ে নিতে হবে। যেমন আমরা 6 নম্বর উত্তরটা বানিয়ে নিয়েছি, এখানে লিখেছি গুড লাক, এখানে আছে কি ইল লাক। ইল লাক, ওয়েদার এন্ড ইল লাক হ্যাভ কনস্পায়ার্ড এন্ড জয়েন্ট হ্যান্ডস মেনি এ টাইম টু ডিফিট চ্যানেল সুইমার্স। তার মানে কি, আবহাওয়া এবং মন্দ ভাগ্য মিলে অনেকবারই চ্যানেল সুইমারদেরকে কি করেছে, হারিয়ে দিয়েছে। তাহলে আমরা যদি মন্দ ভাগ্য হই, আমাদের ভাগ্য যদি মন্দ হয়, তাহলে আমাদের কি হবে? আমরা কি জিততে পারবো চ্যানেল? ছাত্রদের শেষ করতে পারবো না। তাহলে আমাদের কি লাগবে? সৌভাগ্য লাগবে। দেখো আমরা ইল লাককে চেঞ্জ করে দিয়েছি গুড লাকে। এই ছিল এই প্যাসেজের এই ফ্লো চার্টের উত্তরগুলো। আশা করি ফ্লো চার্টের উত্তর নিয়ে আর কোনো প্রবলেম কারো হবে না।
নিশ্চয়ই নিয়মগুলো বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে বা কোনো বিষয় নিয়ে কোনো কনফিউশন থাকে, জিজ্ঞাসা থাকে, কমেন্ট বক্সে প্রশ্ন করো, আমি অবশ্যই তোমার উত্তর দিব। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।